হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিওস চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা 2019 সালে রিলিজকৃত একটা রোমান্টিক থ্রিলার সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে টিউন ইন ফর লাভ। আর এটা 2019 সালে দক্ষিণ কোরিয়াতে যতগুলো রোমান্টিক সিনেমা এসেছিল তার মধ্যে সর্বোচ্চ আইএমডিবি রেটেড একটা সিনেমা। তো বুঝতেই পারছো এই সিনেমাটার কাহিনী কেমন মন ছুঁয়ে গিয়েছিল দক্ষিণ কোরিয়ানদের মানুষদের। তো যাই হোক, এই সিনেমাটির আইএমডিবি রেটের সম্পর্কে যদি বলি, এটার আইএমডিবি রেট হচ্ছে 10-এ 7.1। আর এই সিনেমাটি নির্মিত হয়েছিল বাংলাদেশে প্রায় 30 কোটি টাকা বাজেটে এবং বক্স অফিস আয় করেছিল বাংলাদেশি প্রায় 90 কোটি টাকার উপরে। তো যাই হোক, এই সিনেমাটা আসলে আমরা সিলেক্ট করিনি, অ্যাকচুয়ালি এই সিনেমাটা সিলেক্ট করেছে তোমাদের মতো একজন, এবং সে আমাদের স্ক্রিপ্ট পাঠিয়েছে আর তার উপর ভিত্তি করে এই সিনেমাটি আমরা জাস্ট এক্সপ্লেন করব। তো এই ভিডিও স্টার্ট করার পূর্বে যদি কোনো কমার্শিয়াল বিজ্ঞাপন থাকে, তুমি যেটা করবে সেটাকে স্কিপ করে মূল ভিডিওতে যেতে পারো। আর আমাদের ভিডিও স্কিপ করার জন্য খুব সুন্দর একটা সিস্টেম দেওয়া রয়েছে, ইভেন ইউটিউবের চেয়ে অনেক সুন্দর সিস্টেম দেয়। ইউটিউবে তো তোমার 5 সেকেন্ড তোমার অ্যাড দেখতে হয়, বাট আমাদের অ্যাড তোমার 1 সেকেন্ডও দেখতে হবে না, জাস্ট ডিসক্রিপশনে যাবে, ড্রশনে ক্লিক করে ডাইরেক্টলি মূল ভিডিওতে চলে যাবে। আর এই সিস্টেম তোমাদের অবশ্যই জানা উচিত। তো বিজ্ঞাপন থাকলে আমি প্লে করে দিচ্ছি, না হলে সরাসরি মূল ভিডিওতে চলে আসছি। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো এই সিনেমার কাহিনী মূলত 1994 সাল থেকে 2007 সালের মধ্যে, মানে টোটাল প্রায় 13 বছরের মধ্যে হয় একটা প্রেম কাহিনী নিয়ে নির্মিত। তো এই সিনেমাতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নায়ক নায়িকার বারবার দেখা হবে, তাদের বারবার ছাড়াছাড়ি হবে, কিন্তু তারপরে শেষ পর্যন্ত সৃষ্টিকর্তা তাদের জন্য কি রেখে গিয়েছে, মানে তাদের অ্যাকচুয়ালি মিলন হবে কি হবে না, সেটা নিয়ে আমরা সিনেমার শেষ পর্যন্ত কনফিউজড থাকবো। এবং আমি এই পর্যন্ত দক্ষিণ কোরিয়ান যে কয়টা সিনেমা এক্সপ্লেন করেছি তার মধ্যে টপ 20টা সিনেমার মধ্যে এটা অবশ্যই থাকবে। তো যাই হোক, সিনেমার মেন কাহিনী যখন শুরু হয় তখন আমাদের দেখানো হয় যে এটা 1994 সাল, এবং তখন তো বুঝতেই পারছো টিভি কম রেডিও বেশি, এবং রেডিওতে একটা প্রোগ্রাম চলছিল যেখানে প্রথমে সকালে ট্রাফিক আপডেট দেওয়া হচ্ছিল। আর এরপর আমাদের এই সিনেমার মেইন লিড ক্যারেক্টার নায়িকা মিসোকে দেখানো হয়। আর সে একটা হাই স্কুলে পড়ার পাশাপাশি তার বাবা মায়ের রেখে যাওয়া একটা বেকারি শপে কাজ করে। তো এই কথায় আমরা বুঝতে পারি যে তার বাবা মা নেই। আর প্রতিদিনের মতো আজও মিসো সব গোছাচ্ছিল বেকারিটি ওপেন করার জন্য। আর ঠিক তখনই আমরা বাইরে স্কুল ইউনিফর্ম পরা একটা ছেলেকে দেখতে পাই। আর ছেলেটা দোকানের ভেতরে আসে, আর তখন মিসো তাকে বলে যে এখন আমাদের দোকানটা ভালো মতো ওপেন হয়নি, আপনার কি খুব জরুরি কিছু প্রয়োজন? তো ছেলেটি তখন বলে আমার টোফু লাগবে। তো টোফু হচ্ছে এক ধরনের কোরিয়ান খাবার, ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ। তো মিসো তখন অনেক খোঁজাখুঁজি করে যে আগের বানানো কোনো টোফু আছে কিনা, বাট সে দেখতে পায় যে কোনো টোফু নেই। আর তারপর সে সামনের আরেকটা বেকারি দোকান দেখিয়ে বলে ওখানে গেলে হয়তো আপনি এই টোফু পেতে পারেন। তো এরপর ছেলেটা যখন দোকান থেকে বের হতে যাচ্ছিল তখন রেডিওতে আরেকটা অনুষ্ঠান শুরু হয় এবং দক্ষিণ কোরিয়ার একটা বিখ্যাত আর্যের কণ্ঠ ভেসে আসে। আর এই আর্য মূলত এমন একটা প্রোগ্রাম সঞ্চালন করতো যেটা শুধুমাত্র ভালোবাসার মানুষদের জন্য আর কি প্রচারিত হতো। মানে এখানে একজন মানুষ তার ভালোবাসার মানুষের নাম বলতো এবং তার উদ্দেশ্যে একটা গান উৎসর্গ করতো। মানে চিন্তা করো, বাংলাদেশে এই টাইমটা ছিল হচ্ছে 2007 থেকে 2009-10 সাল পর্যন্ত, আর ওটা কোরিয়াতে হতো 1994 সালে। তো আমরা মোটামুটি 20-25 বছর পিছিয়ে কোরিয়া থেকে। তো যাই হোক, রেডিওতে ওই আর্যের কণ্ঠটা শুনে ছেলেটা অন্যরকম হয়ে যায় এবং দোকানের বাইরে এসে আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস নেয়। আর এদিকে আমরা দেখি মিসোর দোকানে ইয়নজো নামের একটা মহিলা আসে। আর সম্পর্কে সে মিসের রক্তের কেউ ছিল না, তবে তারপরেও তার বড় বোনের মতো ছিল। এর কারণটা হচ্ছে কি, মিসোর বাবা মা যখন বেঁচে থাকতে এই বেকারিটা চালাতো তখন তিনি এই বেকারিতে কাজ করতেন। তো এখন মিসোর বাবা মা না থাকা সত্ত্বেও তিনি এখন ওই বেকারিতে কাজ করেন এবং মিসের সকল খেয়াল রাখেন অ্যাজ এ গার্ডিয়ান। তো যাই হোক, মিসো তখন ইয়নজোকে ওই ছেলেটির কথা বলে যে ওই ছেলেটা সে টোফু চেয়েছিল তো ভোরবেলা এসে। তো ইয়নজো তখন ওই ছেলেটিকে দেখে এবং বলে ওকে তো আমি চিনি, ও আমাদের পাড়াতেই বাড়ি, আজকে জেল থেকে ছাড়া পেয়েছে। আর ওইদিকে আমরা দেখতে পাই ওই ছেলেটা কিন্তু অন্য দোকান থেকে টোফু কিনে প্যাক করছিল। আর যখন মিসোদের দোকানের সামনে দিয়ে যাচ্ছিল তখন মিসোদের দোকানের সামনে পার্ট টাইম চাকরির জন্য একটা
নোটিশ লাগানো দেখতে পাই, মানে মিসুদের দোকানের জন্য একটা কাজের লোক প্রয়োজন। আর এরপর আমরা দেখতে পাই ছেলেটা করে কি একটা স্কুলের ছাদে আসে এবং স্কুলের ছাদে এসে নিচে তাকায় এবং অন্যদের খেলা দেখছিল। তো এই স্কুলের ছাদে কেন এসেছিল এটা আমরা পরে জানতে পারবো। আর এই জায়গাতে আমাদের এই ছেলেটার পরিচয় দেওয়া হয় যার নাম হচ্ছে হিয়ন হো, বাট তাকে আমরা হিয়ন বলে ডাকবো। তো এরপর দৃশ্যের পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই সেদিন রাতের বেলা হিয়ন সেই বেকারিতে এসেছে, আই মিন মিসুদের বেকারিতে। আর সে এখানে মূলত এসেছে ওই পার্ট টাইম কাজের জন্য। তো ইয়নজো নামের ওই মহিলাটি তখন হিয়নকে বলে, মানে আমাদের নায়ককে, তুমি যে একজন স্টুডেন্ট, তুমি এখানে কাজ করবে কিভাবে? তো হিয়ন তখন বলে, আমি একসময় স্টুডেন্ট ছিলাম বাট এখন আর নেই। তো অ্যাকচুয়ালি হয়েছে কি, হিয়ন এসএসসি পাস করার পরে যখন কলেজে ছিল তখনই পড়া বাদ দিয়ে দিয়েছে। তো যাই হোক, এরই মধ্যে অলরেডি হিয়ন কাজ করা শুরু করে দিয়েছে। তো কাজ যখন শুরু করে দিয়েছে তখন ইয়নজো নামের ওই মহিলা তাকে আবারও জিজ্ঞাসা করে, শুনেছি তুমি জেল থেকে বের হয়েছে, বাট তুমি জেলে কেন গিয়েছিলে? তো হিয়ন তখন এই ব্যাপারে বলে যে আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাচ্ছি না, আমি শুধুমাত্র এখানে কাজ করতে চাচ্ছি। তবে তারপরও হিয়নের কাজ দেখে মিসু এবং ইয়নজোর দুজনে অনেক পছন্দ হয় আর তারা হিয়নকে পার্মানেন্টলি কাজে রেখে দেয়। তো পরের দিন থেকে শুরু হয় হিয়নের নতুন কর্মজীবন। আর প্রথম দিন থেকে আমরা দেখতে পাই যে ওই মহিলাটি যার নাম ইয়নজো, সে করে কি হিয়নকে দুষ্টুমি করে টোফু নামে ডাকতে শুরু করে। এর কারণটা হচ্ছে এই দোকানে হিয়ন তো এসেছিল ওই টোফুর জন্য, তার উপর আবার টোফুর অনেক পছন্দ ছিল। তো ইয়ন তখন হিয়নকে বলে যে টোফু, তোমাদের জেলের গল্প কি আমাকে শোনাবে, যে ওখানে তুমি কিভাবে ছিলে, কি করতে? তো ইয়ন তো এটা ফ্রেন্ডলি হিসেবে জিজ্ঞেস করেছে, বাট এই জেলের কথা শুনলে মানে সবারই তো একটা দুর্বল পয়েন্ট থাকে। তো আমাদের নায়কের দুর্বল পয়েন্ট ছিল হচ্ছে এই জেলটা। তো চুপ হয়ে যায়। তো এটা ইয়নও বুঝতে পারে এবং বলে, আচ্ছা ঠিক আছে, কষ্ট হলে তোমার বলার দরকার নেই। বাট আমাদের নায়ক হিয়ন চুপ করে বসে থাকে। বাট একটু পরে সে নিজে থেকে বলতে শুরু করে, প্রতিদিন সকাল 9টায় আমাদের খাবার আনতে যেতে হতো আর ওই সময় রেডিওতে খবর চলতো আর আমরা বসে বসে সেই খবর শুনতাম। আর আমাদের খাবার শেষ হয়ে যখন যেত তখন খবরও শেষ হয়ে যেত আর আমরা তখনই বুঝতে পারতাম যে এখন 9:50 বাজে। আর আমাদের প্রতিদিনের রুটিন এইটাই ছিল, শুধুমাত্র খবর দেখা। আর ওই সময় আমি সৃষ্টিকর্তার কাছে রেগুলারলি প্রার্থনা করতাম যেন আমি জেল থেকে দ্রুত মুক্ত পাই, কিন্তু এরকম কোনো কিছুই ঘটতো না। আর তারপর আমি একসময় প্রার্থনা করতে শুরু করি, যেদিন আমি জেল থেকে বের হব সেদিন থেকে আমার সাথে যেন নতুন একটা কিছু হয়। তো এরপর জেল থেকে মুক্তি পাওয়ার পর গতকাল সকালে যখন আমি দোকান থেকে বের হচ্ছিলাম তখন আমি দেখতে পাই যে আজকে সংবাদ শেষ হওয়ার পরে নতুন আর একটা অনুষ্ঠান শুরু হয়েছে, যেটা কিনা ভালোবাসার মানুষদের নিয়ে। তো এটা ভেবে আমার খুশি লাগছিল যে আমার প্রার্থনা সৃষ্টিকর্তা গ্রহণ করেছে। আর আমার জেল থেকে বের হওয়ার পরে একটা জিনিস হলেও নতুন এসেছে আমার জীবনে। আর মিসু তখন বলে, ও তাহলে এর জন্যই তুমি গতকাল ওই অনুষ্ঠান চালু হওয়ার পরে তুমি বেশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়েছিলে? তো সেটি বলে, হ্যাঁ। তো এরপর আমরা দেখতে পাই হিয়নের এখানে ভালোই দিন কাটছিল এবং আস্তে আস্তে বেকারির সকল কাজ শিখছিল। আর হিয়ন দেখতেও তো অনেক হ্যান্ডসাম। আর এই জন্য যেটা হতো, স্কুল পড়ুয়া অনেক মেয়েরা বারবার এই বেকারিতে আসতো শুধুমাত্র হিয়নকে দেখার জন্য। তো এখানে একটা মজার কথা বলি, তোমরা যারা কোচিং সেন্টার চালু করতে চাও হাই স্কুলের পোলাপানের জন্য বা কলেজের জন্য, তোমরা তোমাদের কোচিং সেন্টারকে যদি হিট করতে চাও তাহলে করবে কি, সুন্দরী 10টা মেয়েকে স্কলারশিপ দিয়ে নিয়ে আসবে, ওদের কাছ থেকে কোনো টাকা নেবে না। ওই 10টা মেয়ে যখন তোমার কোচিং সেন্টার আসবে দেখবে 100টা পুলা ওই 10টা মেয়েকে দেখার জন্য তোমার কোচিং সেন্টারে দ্বিগুণ টাকা দিয়ে পড়বে। তো হিয়নকে দেখে যেহেতু স্কুল পড়ুয়া মেয়েরা এখানে আসছে, বেচা কেনা ভালো হচ্ছে, এটা দেখে তুমি খুশি হলো। মিসর কিন্তু এটা ভালো লাগছিল না, সে মনে মনে অনেক জ্বলতে থাকে। তো আমরা বুঝতে পারি যে ডালমে কুচ কালা হয়, সেও হয়তো হিয়নকে পছন্দ করা শুরু করে দিয়েছে এবং আমরা আরেকটু ক্লিয়ার হই যখন মিসে গিয়ে ওই স্কুল পড়া মেয়েদেরকে একটা ঝাড়ি দেয়। তো যাই হোক, এভাবেই বেকারিতে 3জন মানুষের জীবন চলতে থাকে, মাসের পর মাস যায় এবং তারা এখন একটা পরিবারের মতো হয়ে গিয়েছে। বাট হিয়ন কিন্তু এখনো মিসোকে, মানে আমাদের নায়িকাকে ম্যাম বলে ডাকে, কারণ সে মালিক পক্ষ। কিন্তু মিসো তাকে বলে, তুমি আর আমি একই বয়সের, তো আমাকে ম্যাম না ডাকলেও হবে। তো এইভাবে কেটে যায় আরো 1 বছর এবং ক্রিসমাস চলে আসে। আর দক্ষিণ কোরিয়া যেহেতু ক্রিশ্চিয়ান প্রধান কান্ট্রি, তো ক্রিসমাসের উপলক্ষে ওদের বেকারিটিকে অনেক সুন্দর করে সাজানো হয়। আর পরের দিন সকালবেলায় দেখি আমরা কিছু কনস্ট্রাকশন কর্মী মিসোদের বেকারির সামনে নতুন একটা অ্যাপার্টমেন্টের কাজের জন্য এসেছে। তো ওই কর্মীদের মধ্যে একজন করে কি হিয়নকে দেখতে পায় এবং সে বেকারির মধ্যে আসে আর তাকে দেখে হিয়ন বলতে থাকে, তুই এখানে কেন এসেছিস? বাট কর্মীটি বলে, আমি তো এখানে খেতে এসেছি। তো এরপর ওই কর্মীটি কিছু খাবারের অর্ডার দেয় এবং পাশের টেবিলে বসে। আর ওদের কথা আমরা বুঝতে পারি যে হিয়ন এবং ওই কনস্ট্রাকশন কর্মীটি পূর্ব পরিচিত এবং তারা একসাথে জেলেও ছিল। তো একটু পরে আরো কিছু কর্মী সেখানে আসে আর আমরা জানতে পারি এরা সবাই হিয়নের বন্ধু এবং একসাথে তারা জেলে ছিল। তো এখানে হয় কি, বাকি যতগুলো বন্ধু এসেছে তারা তো আড্ডায় মেতে ওঠে, বাট হিয়নের তো এখানে কাজ করে, হিয়ন কাজ করছিল। কিন্তু আস্তে আস্তে হয় কি, হিয়নের বন্ধুরা অনেক শব্দ করে আড্ডা করতে থাকে যেটা সহ্যের বাইরে চলে যায়। আর ওই মুহূর্তে তখন ইয়নজো সেখানে আসে এবং তাদেরকে টাকা ফিরিয়ে দিয়ে বলে, তোমরা দয়া করে বেকারি থেকে বের হয়ে যাও। তো এতে করে ছেলেগুলো অপমানিত হয় এবং সেখান থেকে বেরিয়ে যায়। বাট তখন আমাদের নায়ক হিয়নও করে কি, ইয়নজের কাছে আসে এবং আস্তে করে বলে যে, আমি কি আমার বেতন থেকে কিছু টাকা অ্যাডভান্স পেতে পারি? তো ইয়ন তখন কিছু টাকা হিয়নকে দিয়ে দেয়। আর হিয়ন টাকাগুলো নিয়ে ইয়নকে বলে যে ওই ছেলেগুলো হয়তো ম্যানার্স জানে না, তবে মানুষ হিসেবে অত খারাপও নয়। তো এই কথা বলে হিয়ন করে কি, তার ওই বন্ধুদের সাথে কনস্ট্রাকশন কর্মীদের সাথে চলে যায়। আর মিসো আর ইয়নও বুঝতে পারে যে ওগুলো হিয়নের বন্ধু ছিল এবং হিয়ন ব্যাপারটা অনেক মাইন্ড করেছে। তো মিসো তখন ইয়নকে জিজ্ঞাসা করে, হিয়ন কি আর ফিরে আসবে? তো ইয়ন যে তখন বলে, হয়তো না, বাট ও অনেক ভালো ছিল। আর এদিকে আমরা দেখি হিয়ন তার বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকে আর অনেক মালটাল খায়। আর ওই মালটাল খাওয়ার পরে যেটা হয়, হঠাৎ করে হিয়নের তার অতীতের কথা মনে পড়ে। আর এখানে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যে কারণে হিয়ন জেলে গিয়েছিল। অ্যাকচুয়ালি হিয়নরা বন্ধুরা মিলে
স্কুলের মাঠে খেলছিল, মানে এই যে এখানে যে বন্ধুরা মিলে এখন মাল খাচ্ছে ওরা একসাথে খেলছিল। তো এই খেলার এক পর্যায়ে হিওনের হাত ফসকে একটা বন্ধু নিচে পড়ে যায়, যে কারণে সে ওখানেই মারা যায়। এবং এরপর ওখানে যে কজন লোক ছিল হিওন সহ সবারই দোষ হয়ে যায় ওই মার্ডার কেসের। বাট মূলত এখানে হিওন বা কারোই দোষ ছিল না। তো এগুলো মনে করে মূলত হিওন কষ্ট পাচ্ছিল। আর এদিকে মিসো বেকারির দরজার সামনে চুপ করে দাঁড়িয়ে রয়েছে, আর তাকে দেখে বোঝা যাচ্ছে যে সে আসলে হিওনের জন্য অপেক্ষা করছে। বাট হিওন আর ফিরে আসেনি। আর এইভাবে আরো 2 বছর কেটে যায়। মানে 1994 সালে আমাদের হিওন এসেছিল, 1 বছর থাকলো, আর 2 বছর কেটে গেল। তো আসে হচ্ছে 1997 সাল। বাট এতদিনে মিশোর পড়াশোনা শেষ করে বেকারিটা সে বন্ধ ঘোষণা করেছে। আর মিশোর যেহেতু অনেক ভালো রেজাল্ট হয়েছে এজন্য কলেজ থেকে তাকে 2টো চাকরির অফার দেওয়া হয়েছে। একটা হলো ফুল টাইম চাকরি, যেটা নিউজ এডিটিং কোম্পানিতে, বেতন অনেক ভালো। আর আরেকটা হচ্ছে রেডিও শোতে। এবং সেই রেডিও কোম্পানিতে, যে রেডিওতে ওই ভালোবাসার শোর প্রথম দিনে হিওন এবং মিশোর প্রথম দেখা হয়েছিল। আর এই রেডিও কোম্পানি আর ওই আরজের সাথে কাজ করার একটা অফার মিশোর জন্য কিন্তু অনেক বড় একটা ব্যাপার ছিল এবং তার পছন্দেরও ছিল। তবে তারপরেও সে মনে করো টাকার জন্য ফুল টাইম চাকরিটি, নিউজ এডিটিং এর চাকরিটাই বেছে নেয়। আর অন্যদিকে আমরা হিওনকে দেখতে পাই, সে বর্তমানে ইন্টারন্যাশনাল একটা মনে করো শিপিং কোম্পানিতে চাকরি করে, মানে মালটাল পাঠানোর, এবং প্রতিদিনের মতো কাজ করছিল। আর অন্যদিকে আমরা দেখি ইয়নজে নামের সেই মহিলাটি, নায়িকার বড় বোনের মতো সেই মহিলাটি নিজের নতুন একটা রেস্টুরেন্ট দিয়েছে, মোটামুটি বড় রেস্টুরেন্ট। তো মিশো সেখানে সেই রেস্টুরেন্টে আসে তার চাকরির সুখবর দিতে, কারণ না বুঝতেই পারছো মিশোর আপন বলতে তো এই মহিলা রয়েছে। আর মিশোর পড়াশোনা করাতে ওই মহিলা অনেক কষ্ট করেছেন। তো যাই হোক, রাতের বেলা মিশো করে কি তাদের সেই পুরনো বেকারির সামনে আসে, মানে যেটা ওদের আগের বেকারি ছিল। আর বেকারির সামনে দাঁড়িয়ে বলতে থাকে, মা বাবা আমি চাকরি পেয়েছি, আর আমি তোমাদেরকে কথা দিচ্ছি তোমাদের এই শখের মিশো বেকারিকে আমি আবারও একদিন চালু করব। বাট তখনই হঠাৎ করে পেছন থেকে মিশো বলে কেউ ডাক দেয়। তো মিশো যখন পেছনে ফিরে তাকায় প্রথমে তাকে চিনতে পারে না, কিন্তু হঠাৎ করে সে চিনতে পারে এবং জোরে বলে ওঠে, তুমি হিওন, তুমি এখানে কি করছো? তো প্রায় 3 বছর পরে মিশো আর হিওনের দেখা হয়। তো হিওন তখন মিশোকে বলে, আচ্ছা আমি ওনাকে একটু হেল্প করছি, ওনাকে আমি বাসায় পৌঁছে দিয়ে আসছি। মানে আমরা বুঝতে পারি আমাদের নায়ক কিন্তু অনেক হেল্পফুল মানুষ। তো এখানে যাওয়ার আগে আমাদের নায়ক বলে যায়, তুমি প্লিজ এখানে আমার জন্য একটু অপেক্ষা করো, আমি এখনই আসবো। তো যেই কথা সেই কাজ, মিশো অপেক্ষা করতে থাকে। আর একটু পরে হিওন বা নায়ক ফিরে আসে। আর সে যেহেতু দৌড়ে এসেছে এজন্য হাঁপাচ্ছিল। তো আমাদের নায়িকা মিশো তখন আমাদের নায়ক হিওনকে বলে, তুমি কেমন আছো? তো হিওন বলে, আমি ভালো আছি, তবে আমি তোমাকে এবং ইয়নজোকে অনেক মিস করি। তো মিশো তখন বলে, ইয়নজো তো নতুন একটা রেস্টুরেন্ট দিয়েছে। তো হিওন তখন বলে, অনেকদিন হয়ে গেছে তাকে দেখে না। তো মিশো তখন বলে, তাহলে চলো কাল আমরা ইয়নজোর রেস্টুরেন্টে যাই। কিন্তু হিওন এই কথা একটু চুপ মেরে যায় এবং বলে, আমার আসলে কালকে মিলিটারিতে জয়েন করতে হবে। তো ব্যাপারটা তোমাদের বুঝিয়ে বলে, দক্ষিণ কোরিয়ার নিয়ম অনুযায়ী প্রত্যেকটা নাগরিককে 2 বছরের জন্য অবশ্যই মিলিটারিতে সার্ভিস করতে হয়। মানে উত্তর কোরিয়ার মতো একটা দেশের প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া, বুঝতেই পারছো যে কোনো সময় যুদ্ধ লাগতে পারে। এর জন্য ওরা ওদের সকল নাগরিককে মিলিটারি ট্রেনিং দেয়। এমনকি বিটিএস এ তো নাম করে ওদের সদস্যদেরও কিন্তু মিলিটারিতে জয়েন করতে হয়েছিল 2 বছরের জন্য। তো যাই হোক, এই কথায় মিশো বুঝতে পারে যে আমাদের নায়কের হাতে খুব বেশি সময় নেই, যেহেতু কালকে ওকে জয়েন করতে হবে, তার মানে আজকের রাতটাই শুধুমাত্র হিওন এই শহরে রয়েছে। তো সেই হিসেবে তারা দুজন হাঁটছিল, অনেক গল্প করছিল এবং হাঁটতে হাঁটতে তারা মিশোর বাসার সামনে যে কখন চলে এসেছে তারা কেউই বুঝতে পারেনি। তো এরপর তারা দুজনের কাছ থেকে বিদায় নেয়। বাট তাদের দেখে বোঝা যাচ্ছিল তারা কেউ চাচ্ছিল না তাদের বিদায়টা এখনই হোক। তবে তারপরেও মিশো তার বাড়ি উঠে যায় আর হিওনও তার বাড়ির পথে পা বাড়ায়। বাট তখনই মিশো করে কি সমস্ত লজ্জা ভেঙে হিওনকে একটা ডাক দেয় এবং হিওনকে বাসায় নিয়ে আসে। তো বাসার ঢোকার সময় মিশো পাসওয়ার্ড দিয়ে দরজা খোলে। চিন্তা করো, 1997 সালে পাসওয়ার্ড দিয়ে দরজা দক্ষিণ কোরিয়াতে। তো পাসওয়ার্ড দেওয়ার পরে সে হিওনকে বলে, বলো তো আমি কি পাসওয়ার্ড দিলাম? হিওন বলে, আমি কিভাবে জানবো? তো মিশো তখন বলে, আমি আমার সকল কিছুর পাসওয়ার্ড আমার স্কুলের রোল নম্বর বা আইডি দেই, আর তুমি তো আমার স্কুলের রোল নম্বর জানোই। তো এরপর তারা দুজনে করে কি রাতের খাবার খায়, বিয়ার টিয়ার খেয়ে শুয়ে পড়ে। আর তারপর তারা দুজনে আস্তে আস্তে গল্প করছিল। তো মিশো তখন হিওনকে বলে, আচ্ছা তুমি যে 2 বছর আগে গেলে সেই দিন আর কেন ফিরে আসনি? তো হিওন প্রথমে একটু হিচকিচায় সত্য কথা বলার জন্য, বাট তারপর বলে, সেদিন আমি বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় আসার সময় একটা মাতাল লোকের সাথে মারামারি হয়ে যায়, আর এই কারণে আমাদের আবারও জেলে নিয়ে যাওয়া হয়। প্রায় 1 মাস আমাদের জেলে থাকতে হয়েছে। আর এই কারণে আমি যখন জেল থেকে বের হই তখন লজ্জায় আমি তোমাদের সামনে আসিনি, আমি এসে কি বলতাম। তো যাই হোক, এরপর হিওন ঘুমিয়ে পড়ে আর মিশো করে কি তার কম্পিউটারটি ওপেন করে এবং হিওনের জন্য একটা ইমেল অ্যাড্রেস খোলে। আর আমি আবার এই কথাটা বলছি, 1997 সালে ওরা ইমেল অ্যাড্রেস ইউজ করে ভাই। তো যাই হোক, পরদিন খুব ভোরে হিওন যখন বেরিয়ে যাচ্ছিল তখন মিশো করে কি সেই ইমেল অ্যাড্রেসটা হিওনকে দেয়, যাতে হিওন এবং মিশো যোগাযোগ করতে পারে এবং বলে, তুমি সুযোগ পেলেই আমার এই ইমেল অ্যাড্রেসে আমাকে মেইল করবে, আমি তোমার ইমেইলের অপেক্ষা করব। আর মিশো এর সাথে এটাও বলে, আমি কিন্তু প্রতিদিন তোমাকে মেইল করব, আর তুমি যখনই সুযোগ পাবে আমার মেইলের উত্তর কিন্তু দেবে। তো হিওন বলে, ঠিক আছে দেবো। তো এরপর হিওনের চলে যাওয়ার সময় হয় এবং আমরা দেখি মিশো হিওনকে শক্ত করে জড়িয়ে ধরে। তো তাদের মধ্যে এখনো যে সম্পর্কটা, এটা হয়তো ভালোবাসা না বন্ধুত্বের, এটা আমরা এখনো বুঝতে পারি না, বাট তাদের মধ্যে যে টান রয়েছে এটা আমরা মোটামুটি ভালো মতো বুঝতে পারি। তো যাই হোক, এরপর মিশো করে কি তার নতুন কাজে যোগ দেয় আর হিওন বা আমাদের নায়ক রওনা দেয় মিলিটারি ক্যাম্পের উদ্দেশ্যে। বাট এরপর আমাদের নায়ক যখন মিশরদের সেই কাগজটা খুলে যেখানে ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছিল, বাট ওখানে ইমেল অ্যাড্রেসে যে লগ ইন করবে তার পাসওয়ার্ড দেওয়া হয়নি। আবার এদিকে মিশরে মনে পড়ে যে আমি তো শুধুমাত্র ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি, পাসওয়ার্ড তো দেয়নি, ও লগ ইন করবে কিভাবে, আমাকে মেইল পাঠাবে কিভাবে। তো মিশো তখন পুরো পাগলের মতো হয়ে যায়, কি করবে বুঝতে পারছে না। তবে তারপরে মিশো করতে
কি প্রতিদিন হিয়নকে মেইল করতো, মানে ওর মনের যত কথা আছে যত প্রশ্ন রয়েছে সব হিয়নকে লিখতো। আর ও জানতো যে এই ইমেলের কোনো উত্তর আসবে না, কারণ হিয়নের কাছে তো এটার পাসওয়ার্ডই নেই, তবে তারপরে ও লিখে যেত। আর ওই সময় একবার মিশো করেছিল কি ওই রেডিও স্টেশনে একটা বার্তাও পাঠিয়েছিল, মানে তাদের দুজনের যে পছন্দের একটা ভালোবাসার অনুষ্ঠান ছিল সেখানে মিশো লিখেছিল যে টোফো, আমি যে তোমাকে ইমেল দিয়েছি সেটার পাসওয়ার্ড হচ্ছে আমার স্কুলের আইডি। এবং মিশোর বিশ্বাস ছিল যে টোফো মানে আমাদের হিয়ন যেখানে থাকুক না কেন সে ওই শোটা শুনবে, বাট অ্যাকচুয়ালি হয়তো আমাদের নায়ক মিলিটারিতে ছিল জন্য শোটা সে দেখতে পায়নি। তো এইভাবে আরো 3 বছর কেটে যায়, আমাদের 2000 সালের একটা সুন্দর সকাল দেখানো হয় এবং আমরা হিয়নকে দেখতে পাই আর সে মিশো বেকারির সামনে দাঁড়িয়ে ছিল, বাট এখন সেখানে আর কোনো বেকারি নেই, আর এই বেকারি তো 5 বছর আগে বন্ধ হয়ে গেছে। আর এদিকে আমরা দেখি মিশো কিন্তু এখনো প্রতিদিন সকালে উঠে ইমেল চেক করে, আর আজও সে তার ইমেল ইনবক্সটা চেক করে, কিন্তু আজকে সে একেবারে শকড হয়ে যায়, কারণ হিয়ন তাকে মেইল ব্যাক করেছে। কিভাবে সম্ভব? 3 বছর পর ও পাসওয়ার্ড পেল কোথায়? তো আমাদের নায়িকার হাত পা কাঁপছে, তার চোখে পানি চলে আসে। তো হিয়ন তাকে এখানে লিখেছে, তুমি হয়তো ভাবছো যে আমি তোমার পাসওয়ার্ড কিভাবে পেলাম, অ্যাকচুয়ালি আমি তোমাকে খুঁজতে আমি তোমার পুরোনো বাসায় গিয়েছিলাম, কিন্তু আমি গিয়ে জানতে পারি যে তুমি এই শহর ছেড়ে চলে গিয়েছো, আর তোমার সেই বাসাতেই টুলেট লাগানো ছিল। তো আমি তোমার রুমটাই ভাড়া নিয়েছি। তো মালিকের কাছ থেকে যখন আমি তোমার দরজার পাসওয়ার্ড নিচ্ছিলাম তখনই আমার পাসওয়ার্ড দেখে মনে পড়ে যায় তুমি তো তোমার সবকিছুর পাসওয়ার্ড তোমার স্কুলের আইডি দাও। তো তখনই আমার মনে পড়ে তাহলে তো ইমেলের পাসওয়ার্ডও সেই স্কুলের আইডি হবে। তো দ্রুত আমি একটা সাইবার ক্যাফেতে যাই এবং সেখানে গিয়ে মেইলে লগ ইন করার চেষ্টা করি এবং ফাইনালি আমি ওই মেইলটাতে লগ ইন করতে পারি যেখানে তোমার হাজার হাজার মেইল ছিল, এবং আমি এটা দেখে এত খুশি হয়েছিলাম যে তোমাকে বোঝাতে পারবো না। তো যাই হোক, মিশো যখন এই মেইলগুলো পড়ছিল তখন তার দু চোখ আবারও পানিতে ভরে আসছিল, আর এইভাবে তাদের আবারও যোগাযোগ শুরু হয় এবং মেইলে কথা বলা শুরু হয়, মানে দুজনে আবারও খুঁজে পায়। আর এদিকে আমরা দেখি আমাদের নায়ক হিয়ন তার মিলিটারি সার্ভিস শেষ করে একটা ফিটনেস ক্লাবে বা জিমে জয়েন করেছে একজন ট্রেনার হিসেবে। আর সে করে কি মেইলে মিশোকে ওই জিমের নাম্বারটা দেয়, আর মিশো তো মেইলে নাম্বার পেয়ে দৌড়ে সে হিয়নকে কল করে, আর এর ফলে তারা অনেক দিন পরে একে অপরের কণ্ঠস্বর শুনতে পায়। তো যাই হোক, তারা দুজনেই বেশ খুশি ছিল, বাট তখনই আমাদের নায়িকাকে তার বস ডাকে, আর মিশো তখন বলে আমি আজকে 6:30টায় তোমাকে কল করবো, ঠিক আছে, তুমি আমার ফোনের জন্য অপেক্ষা করো। তো মিশো তখন ফোনটা রেখে দেয়, আর এদিকে আমরা দেখি আমাদের নায়ক অনেক খুশি। আর এরপর 6:30টার সময় আমাদের নায়িকা ঠিকই আমাদের নায়ককে কল দেয়, আর আমরা দেখতে পাই আমাদের নায়কের ফোনটি বেজেই যাচ্ছিল, ওটা নিচে পড়া ছিল, বাট তোলার মতো সেখানে কেউ ছিল না, পুরো জিম খালি। অ্যাকচুয়ালি হয়েছে কি সেদিন হিয়ন সহ জিমের সবাইকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে, এর কারণটা হচ্ছে জিমের মালিক কোন একটা স্ক্যাম করেছে এই জন্য। তো যাই হোক, হিয়নকে থানা থেকে তার বন্ধুরা ছাড়িয়ে আনে, বাট হিয়ন এই সব কথা মিশুকে জানাতে চায় যে এই জন্য আমি তোমার কলটা ধরতে পারিনি, বাট তার আর সাহস হয় না। আর এখানে লক্ষ্য মাঝখানে কিন্তু বেশ কিছুদিন চলে গিয়েছে, হয়তো 7-8 দিন বা 10 দিন চলে গিয়েছে, বা যোগাযোগ হয়নি মিশো আর হিয়নের। তো মিশো তো ভুলই বুঝে রয়েছে যে আমার কল ধরেনি আর কোনো খবরও নেয়নি। আবার আমাদের নায়ক এই কথাগুলো জানাতে পারছে না, তবে তারপর সে মিশোকে এইভাবে মেল করে যে আমি তোমার সাথে কেন এই কয়েকদিন যোগাযোগ করতে পারিনি এর কারণটা প্লিজ তুমি জানতে চেও না, আর এর সাথে তুমি এটাও ভেবে নিও না যে আমি তোমাকে ইচ্ছে করে মেল করিনি। তুমি একটা কথা সবসময় মনে রাখবে যে তুমি আমার একমাত্র হাসির কারণ। তো আমি ইচ্ছাকৃতভাবে তোমাকে কষ্ট কখনোই দিতে চাইনি। কিন্তু মিশো অ্যাকচুয়ালি অনেক কষ্ট পেয়েছে, সে বেশ কয়েকদিন ধরে অপেক্ষা করছে শুধুমাত্র হিয়নের একটা মেইলের জন্য, কিন্তু হিয়ন এরকম একটা মনে করো যে কেয়ারলেস একটা ভাব, মিশোর কাছে ব্যাপারটা অনেক খারাপ লাগে, বাট অ্যাকচুয়ালি মিশো তো জানে না যে হিয়নের সাথে কি ঘটেছিল। তো এই জন্য মিশো করে কি হিয়নকে ভুল বুঝে নেয় এবং অনেকটা অভিমান করে হিয়নকে লিখে দেয় যে আমরা দুজনের সাথে সেদিন কথা বলবো যেদিন আমাদের কারো জীবনে ভালো কিছু ঘটবে, তার আগে আমরা কেউ কাউকে মেল করবো না। কিন্তু এই শেষ মেইলটা লেখার সময় মিশো অনেক কান্না করছিল। তো এভাবে ভাইরে ভাই আরো 5টা বছর চলে যায়, মানে 2005 সালে চলে আসার সময়। আর সেদিনও সকালে সেই রেডিও প্রোগ্রামটি চলছিল, তো মিশো তার অফিসে বসে সেই প্রোগ্রামটি শুনছিল। আর এখানে আমরা জানতে পারি মিশোর এই অফিসের বস কিন্তু মিশোকে অনেক পছন্দ করে। আর ওই দিনে মিশোদের অফিসের বিল্ডিং এর উপরের যে তলায় সেখানে নতুন আরেকটা ফিল্ম মেকিং কোম্পানি এসেছে, মানে ওদের অফিস বসিয়েছে, ওদের মালামাল তুলছিল। আর সেদিন সন্ধ্যাবেলায় মিশোর বস মিশোকে একটা সারপ্রাইজ দেয়, মানে মিশোর একটা নতুন বই প্রকাশ করে। তো মিশো তো অনেক খুশি হয় এবং আমরা যেটা জানতে পারি মিশোর বস সবসময় এভাবে মিশোকে মুগ্ধ করার চেষ্টা করে। আর পরের দিন আমরা সকালবেলা দেখতে পাই মিশো অফিসে যখন কাজ করছিল তখন ওই মিশোর চোখ যায় দরজার দিকে, আর দরজার ওপাশে সে একটা ছেলেকে দেখতে পায়, সে পুরো শক খেয়ে যায়। অ্যাকচুয়ালি ওটা আমাদের নায়ক হিয়ন ছিল। আর ওপরতলায় যে ফিল্ম মেকিং এর নতুন অফিস এসেছে হিয়ন মূলত সেখানেই জব করতে অ্যাজ এ ভিডিও এডিটর। তো যাই হোক, এইভাবে ওদের অনেক বছর পর দেখা হয়। তো এখানে হিয়ন করে কি মিশোকে তার বাসায় যেতে অনুরোধ করে এবং এরপর তারা দুজনে হিয়নের বাসায় আসে, বাট এই বাসাটা একসময় মিশোর বাসা ছিল। তো এই বাসার সবকিছুই তো মিশোর পরিচিত এবং অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে, আর এখানেই তাদের শেষ দেখা হয়েছিল। তো অনেক বছর পর আবারও তারা সেই একই জায়গায় উপস্থিত হয় এবং আগের মতো করে তোমার ডিনার করে, বিয়ার খায় এবং আগের মতোই করে সময় কাটায়, মজা করতে থাকে। আর পরের দিন মিশো করে কি তার অফিস থেকে 3 দিনের ছুটি নেয় এবং আমরা দেখতে পাই মিশো এবং হিয়ন মিলে তাদের সময়গুলো সুন্দরভাবে উপভোগ করছিল। বাট এখনো কিন্তু তারা কেউ অফিসিয়ালি সম্পর্কে আসেনি বা কেউ কাউকে বলেনি যে আমি তোমাকে ভালোবাসি, বাট তাদের মধ্যে যে ভালোবাসা রয়েছে এটা কিন্তু স্পষ্ট আমরা বুঝতে পারছি। তো যাই হোক, এর পরের দিন তারা দুজনে মিলে করে কি ইয়ঞ্জো নামের সেই মহিলার রেস্টুরেন্টে যায় যেখানে তাদের 5 বছর আগে যাওয়ার কথা ছিল। তো ইয়ঞ্জো প্রায় 8 বছর পরে আমাদের নায়ক হিয়নকে দেখে তো অবাক হয়ে যায়, আবেগ আপ্লুত হয়ে পড়ে ওকে জড়িয়ে ধরে। আর তারপর তারা 3 জন মিলে অনেক সুন্দর একটা সময় কাটায়, ঠিক সেই মিশো বেকারের মতো করে। আর এরপর আমরা দেখি মিশোর মেইলে তার বান্ধবীর একটা মেইল আসে এবং তার বান্ধবী জানায় যে তাদের অফিসে একটা ভিডিও এডিটর
এডিটর দরকার এবং স্যালারি অনেক ভালো। তো মিশো তখন বলে আমার কাছে অনেক ভালো একটা ভিডিও এডিটর রয়েছে, আর আমরা তো জানি যে আমাদের নায়ক তো এখন ভিডিও এডিটিং এর কাজ করে। তো যাই হোক, তো এইভাবে আমাদের নায়িকা করে কি আমাদের নায়কের জন্য নতুন একটা কাজ ঠিক করে দেয়, আর এই বিষয়টি নিয়ে তারা অনেক খুশি ছিল, সারাদিন অনেক ঘোরাঘুরি করে। আর এরপর যখন তারা বাসায় ফিরে আসে তখন মিশো হিয়নকে প্রথমবারের মতো বলে আমাকে কি বিয়ে করবে, কিন্তু আমাদের হারামজাদার নায়ক বোকাচন্দ্র এ শালা চুপ হয়ে যায়, কি বলবো বুঝতেই পারছিল না, মানে ও কোনো উত্তরই দেয় না। আর পরের দিন সকালবেলা আমরা মিশোর বসকে একটা মাসেরাতি স্পোর্টস কার নিয়ে মিশোর সেই পুরনো বেকারির সামনে দেখতে পাই, আর সেও মূলত জানে যে মিশো এই বেকারিটা আবারও শুরু করতে চায়। তো সেই হিসেবে সে মিশোকে মুগ্ধ করার জন্য ওই বেকারিটা আবারও শুরু করার যত প্রস্তুতি দরকার সেটা সে করবে। আর এই কথা বস করে কি মিশোকে জানায়, মানে ইমপ্রেস করে। আর অন্যদিকে হিয়নের ফোনে অনেকদিন পর তার এক বন্ধুর কল আসে, আর সে হিয়নকে বলে আজকে 10 বছর পূর্ণ হলো আমাদের সেই বন্ধুর মৃত্যুবার্ষিকী, যাকে খুনের দেয় আমরা এত বছর জেলে ছিলাম। তো আমরা আমাদের বন্ধুকে ভুলে যেতে পারি না, তো প্রতি বছরের মতো এবার আমাদের কিছু করতে হবে। তো এরপর একসাথে জেলে থাকা সেই সব বন্ধুরা একটা মাইক্রোবাস নিয়ে সেই বন্ধুর বাড়ির দিকে যেতে থাকে। আর এখানে ওরা প্রতি বছর আসতো এবং সারা বছর চাকরি করে যে টাকাটা জমায় তার কিছু অংশের টাকা একত্র করে ওই মৃত বন্ধুর মায়ের জন্য রেখে যায়। তো আজকে টাকা রাখতে গিয়ে হিয়নের সাথে সেই বন্ধুর মায়ের দেখা হয়েছে। তো ওই বন্ধুর মা তো হিয়নকে দেখেই রেগে যায়, কিন্তু হিয়ন তার কাছে ক্ষমা চায়। কিন্তু হিয়নের বন্ধুর মা বলতে থাকে তোদেরকে জেলের বাইরে দেখলে আমার শরীর চলে, তোদেরকে কেন মৃত্যুদণ্ড দিল না, আর আমার ছেলে বেঁচে থাকলে সে চাকরি করে আমাকে টাকা দিত, তোদের ভিক্ষার টাকার আমার প্রয়োজন নেই। কিন্তু হিয়ন তাকে বোঝায় ওটা একটা দুর্ঘটনা ছিল, আমাকে ক্ষমা করে দিন। বাট ওই মহিলাটি বলে তোরা মারা যাওয়ার পরে তারপর তোদের বন্ধুর কাছ থেকে ক্ষমা চেয়ে নিস, আমি ক্ষমা করার কেউ নই। তো এই কথা বলে মহিলাটি দরজা লাগিয়ে দেয়। তো এর ফলে হিয়ন অনেক কষ্ট নিয়ে সেখান থেকে ফিরে আসে। বাট এবারও হিয়ন একটা ভুল করে ফেলে, সেটা হচ্ছে ওর ফোনটাও মাইক্রোবাসের মধ্যে ভুলে রেখে যায়। আর এদিকে মিশো বারবার কল করছে হিয়নকে, কিন্তু ফোনটা রিসিভ করা হচ্ছে হিয়নের বন্ধু। আর তখন মিশো করে কি সেই ফোনটা আনতে যায়, আর ফোনটা নেওয়ার সময় মিশো জানতে পারে যে হিয়ন কোথায় গিয়েছিল, কেন গিয়েছিল, মানে পুরো বিষয়টা জানতে পারে। মানে অ্যাকচুয়ালি মিশো তাকে জানতো না যে হিয়ন কেন জেলে গিয়েছিল, এটা জানে যে ও জেলে ছিল, বাট খুনের দেয় জেলে ছিল কিনা এটা তো আর জানতো না। তো যাই হোক, বাসায় ফিরে এসে মিশো করে কি হিয়নকে কিছুই বুঝতে দেয় না যে সব জানে। আর পরের দিন মিশো করে কি সেই বন্ধুর সাথে মহিলাটির বাড়িতে যায়, আর টাকা পয়সা হয়তো কিছু দেয় বা কোনো কথা বলে, এবং ফিরে এসে হিয়ন আর মিশো একসাথে খেতে বসে। আর খাবারের এক সময় মিশো করে কি হিয়নকে বলে তোমাকে আর ওই মহিলার বাড়ি যেতে হবে না, তাকে আমি এককালীন অনেকগুলো টাকা দিয়ে এসেছি এবং তোমার পক্ষ থেকে ক্ষমা চেয়ে তাকে ভালো মতো বুঝিয়ে এসেছি। তো এটা শুনেই তো হিয়নের রাগ আকাশ উঠে যায় এবং বলে তোমাকে এই কথাগুলো কে বলেছে? তো মিশো ভয়ে ভয়ে বলে তোমার বন্ধু বলেছে। তো এখানে আমরা দেখতে পাই হিয়নের এত রাগ হয়েছিল যে রাগে তার হাত কাঁপছিল। তো হিয়ন তখন উঠে দাঁড়ায় এবং বাসা থেকে বের হয়ে যেতে চায় বন্ধুর সাথে ঝগড়া করার জন্য, বাট মিশো তাকে বাধা দিয়ে বলে তুমি কোথাও যেতে পারবে না, তুমি এখানেই থাকবে। তো হিয়ন তখন বলে আমি এখানে কিভাবে থাকবো বলো, আমি সবসময় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতাম যাতে পৃথিবীর অন্তত একজন মানুষের কাছে আমি খুনি হিসেবে পরিচিত না হই, একটা মানুষের কাছে যেন আমি নিষ্পাপ থাকি, কিন্তু তুমি সেই অধিকারটুকু কেড়ে নিয়েছো। তুমি আমার অতীত জেনে গিয়েছো যে আমি কেন জেলে গিয়েছিলাম। কিন্তু মিশো হিয়নকে বোঝানোর চেষ্টা করে যে আমি জাস্ট তোমার কষ্টটাকে ভাগ করে নিতে চেয়েছিলাম, বাট হিয়ন বলে আমি এই কষ্ট অনেক ভাগ করেছি, কিন্তু আমি চেয়েছিলাম শুধুমাত্র তোমাকে, যাকে নিয়ে আমি আমার অতীতটা ভুলে থাকবো। কিন্তু এখন যখন আমি জানি তুমি আমার অতীত সম্পর্কে জানো, তখন আমি তোমাকে দেখে কিভাবে অতীত ভুলে থাকবো? তো মিশো তখন বলে তার মানে তুমি কি আমার জীবন থেকে আবার হারিয়ে যেতে চলেছো? হিয়ন বলে হ্যাঁ, এবং আমি এবার কখনোই ফিরবো না, আর তুমি এই বাসা ছেড়ে চলে যেও। তো এই কথা বলে হিয়ন বাসা থেকে বের হয়ে যায়, আর এরপর দেখা করে সেই বন্ধুর সাথে যে মিশোকে সবকিছু বলে দিয়েছে। তো হিয়ন তার বন্ধুকে বলে তুই এসব ওকে কেন বলতে গেলি? তোর বন্ধু এমন একটা কথা বলে যেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ওর বন্ধু বলে আমরা সবাই একসাথে জেল খেটেছি, কষ্ট করেছি, কিন্তু তুই একমাত্র যে সুখে রয়েছিস অতীত ভুলে রয়েছিস, আর এর জন্য তুই একটা স্বার্থপর, আর তাই আমি তোর গার্লফ্রেন্ডকে সব বলে দিয়েছি। ও বুঝতেই পারছে এই কথা শুনে হিয়নের মাথায় রক্ত উঠে যাবে এবং ওদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়। আর মাঠটার খেয়ে সেখান থেকে হিয়ন যায় হচ্ছে ইয়নজো নামের সেই মহিলাটির রেস্টুরেন্টে এবং তাকে সব খুলে বলে। তো ইয়নজো হিয়নকে অনেক বোঝায় যে তুমি এর আগেও বারবার মিশোর জীবন থেকে হারিয়ে গিয়েছো, আর সেই অপেক্ষার দিনগুলো মিশোর কেমন কাটিয়েছে এটা একমাত্র আমি জানি। তো তুমি কিন্তু এবার এই সেম ভুলটা আর করো না। তো হিয়ন ভুল বুঝতে পেরে দ্রুত বাসায় মিশোর কাছে ফিরে আসে, বাট বাসায় ফিরে এসে সে মিশোকে কোথাও খুঁজে পায় না, মানে মিশো হিয়নের কথা মতো বাসা ছেড়ে চলে গিয়েছে। তো পরের দিন হিয়ন যায় হচ্ছে মিশোর অফিসে, বাট অফিসে একদম ফাঁকা ছিল, কারণ আজকে অফিস বদল হয়ে গিয়েছে। কিন্তু তখনই হিয়ন মিশোর বসের গাড়ি দেখতে পায়। তো হিয়ন তখন তার গাড়ি থামিয়ে বলে আপনি কি বলতে পারেন মিশো কোথায়? বাট মিশোর বস তাকে বলে আমি বলতে পারলেও তোমাকে বলবো না, কারণ মিশো তোমার চেয়ে ভালো কিছু ডিজার্ভ করে, তোমার মতো ছেলে মিশোর যোগ্যই না। তো এই কথা বলে সে চলে যায়, বাট হিয়নও ওই গাড়ির পেছনে দৌড়াতে থাকে, কারণ তার ধারণা বস এখন মিশোর সাথে দেখা করতে যাবে, আর তার মিশোর সাথে আজকে দেখা করতেই হবে, কোনোভাবেই মিস করা যাবে না, মিশোকে হারানোই যাবে না। আর এদিকে মিশো তার বসের জন্য অপেক্ষা করছিল, আর তখন সেখানে গাড়িটা চলে আসে। আর মিশো তখন রেস্টুরেন্ট থেকে বের হয়ে গাড়িতে যখন উঠতে যাবে তখনই দূরে থেকে কেউ তার নাম ধরে ডাকে, আর মিশো দেখতে পায় ওটা হিয়ন, আর সে করে কি হিয়নের দিকে তাকায়, তবে তারপরে সে হিয়নকে ইগনোর করে বসের গাড়িতে ওঠে। তো গাড়ি এরপর চলতে শুরু করে, বাট পেছনে হিয়নও দৌড়াচ্ছে, আর ও তো গাড়ির সাথে দৌড় উঠতে পারবে না। আর এদিকে আমরা দেখতে পাই মিশো গাড়ির ভেতরে কান্না করছিল। তো তখন মিশোর বস বলে আমি কি গাড়ি থামাবো? তো মিশো তখন মাথা নেড়ে হ্যাঁ বলে দেয়, আর বস গাড়ি থামালে মিশো করে কি গাড়ি থেকে নামে, আর হিয়নও দৌড়িয়ে সেখানে চলে এসেছে। তো মিশোকে দেখে হিয়নের চোখে পানি
চলে আসে আর সে আরো জোরে দৌড় দেয়, মিসুকে জড়িয়ে ধরে এবং বলতে থাকে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। বাট আজকে মিসু কোনো রেসপন্স দেয় না, সে জাস্ট কান্না করছিল, স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। আর তারপর মিসু কাঁদো কাঁদো গলায় হিয়নকে বলে তুমি দয়া করে আমার পেছনে আর কখনই এসো না, তোমার কষ্ট হবে, তুমি ফিরে যাও। আর এরপর মিসু করে কি তার বসের গাড়ির দিকে যেতে থাকে আর আমরা দেখতে পাই মিসু অনেক কান্না করছিল। আবার ওইদিকে হিয়নের পাও মনে করে একদম থম ধরে গিয়েছে, সে দাঁড়িয়ে রয়েছে কান্না করছে। আর ওদিকে গাড়ি চলে গেলেও হিয়ন স্থির ওখানে দাঁড়িয়ে থাকে, তার দু চোখ দিয়ে পানি পড়তে শুরু করেছে। তো যাই হোক এরপর দৃশ্যের পরিবর্তন হয়, মিসু চুপচাপ বসেছিল আর সে একদম মনমরা হয়ে গিয়েছিল। কিন্তু পরের দিনই সে ডাক পায় হচ্ছে সেই রেডিও স্টেশনে ভিডিও করতে। আজকে থেকে রেডিও স্টেশনের মনে করো অনুষ্ঠানগুলো শুধুমাত্র অডিও আকারে নয়, ভিডিও আকারে আর কি তোমার ইন্টারনেটে প্রচারিত হবে। তো যাই হোক মিসু আর হিয়ন কিন্তু এখনো এই রেডিও স্টেশনের এই অনুষ্ঠানটা অনেক পছন্দ করতো, প্রতিদিনই শুনতো। তো এই আরজে তখন প্রোগ্রাম শুরু করার আগে হিয়নকে বলে তোমার কি কোনো ভালোবাসার মানুষ আছে, তুমি কি তোমার ভালোবাসার মানুষকে কিছু বলতে চাও? আর অন্যদিকে আমরা দেখতে পাই মিসু তার অফিসে বসে কানে হেডফোন দিয়ে রেডিও শুনছিল। আর তারপর সে আরজে বলে আমার সামনে এমন একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে যে মিশো নামের একটা মেয়েকে অনেক ভালোবাসে, কিন্তু মিশো তাকে ভুল বোঝে, তার জীবন থেকে অনেক দূরে চলে গিয়েছে। আর এরপর আরজে বলে আমরা সবাই প্রে করছি যাতে এই ছেলেটির জীবনে মিশো আবারও ফেরত চলে আসে। তো এইবার এই কথা শুনে মিশো নিজেকে আটকে রাখতে পারে না, সে অফিস থেকে দৌড়ে বেরিয়ে যায়, শহরের রাস্তা ধরে পাগলের মতো দৌড়িয়ে আসতে থাকে রেডিও স্টেশনের দিকে। আর ফাইনালি সে রেডিও স্টেশনের সামনে আসে। আর ততক্ষণে হিয়ন তার অনুষ্ঠান শেষ করে সবকিছু প্যাক করছিল, কিন্তু এরপরে সে গ্লাসের বাইরে যখন তাকায় সে মিশোকে দেখতে পায় এবং হিয়ন দেখেই বুঝতে পারে যে মিশো তার জন্য এসেছে। এবং এখানে যে দৃশ্যটা আমরা দেখি এটাই সিনেমার ওয়ান অফ দ্য বেস্ট দৃশ্য ছিল, দেখতেই পাচ্ছ, মানে তারা দুজনে এক হয়ে গিয়েছে। আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক অসাধারণ একটা সিনেমা ছিল এবং যে আমাদের এই সিনেমাটা সাজেস্ট করেছেন এবং স্ক্রিপ্টটা পাঠিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ এই সিনেমাটা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।